হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পিবি ট্রাভেল ব্লকে আপনাদের অভিনন্দন। আজকে আপনাদেরকে দর্শন করাবো চন্দনেশ্বর যাওয়ার কিছু মুহূর্ত। তো আমি একটা গাড়ি নিয়ে একটা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম চন্দনেশ্বর, ওনাদের মানদ ছিল। তো ওনাদের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, আর চন্দনেশ্বরের কিছু তথ্য এবং দীঘায় আমরা চন্দনেশ্বর থেকে বেরিয়ে দীঘায় যাওয়ার কিছু মুহূর্ত এবং রাস্তায় যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো ডান দিকেই ছিল, দেখতে পাচ্ছেন, চন্দনেশ্বর মন্দির। এই চন্দনেশ্বরের শিব মন্দিরটি উড়িষ্যার বালেশ্বর জেলায় অন্তর্গত এবং ওল্ড দীঘা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই ঠাকুরের নাম কেন হলো, আর এই শিব ঠাকুরকে দেখা যায় না কেন, এই শিব ঠাকুরের মাটি থেকে 18 ফুট নিচে অবস্থান করেছেন। এই মন্দিরটি খুবই জাগ্রত। এই মন্দিরটি অনেক বছর আগের তৈরি, রাজার আমলে, এবং রাজার এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি যেখানে অবস্থিত সেখানে আগে অনেক জঙ্গল এবং হগলাবন টাইপ ছিল। তার পাশাপাশি ওই বন জঙ্গলের পাশাপাশি তেলিজাতক নামে একটা জাতি বসবাস করতেন। যে জাতিটার মধ্যে একটি বাড়ির বৌমা, যার নাম ছিল লক্ষ্মী দেবী বা লক্ষ্মী দেবী, বাট উনি আগে খুব বাবা ভোলেনাথের খুব একটা ভক্ত ছিলেন, বড় ভক্ত। কিন্তু উনি বাড়িতে কোনো তেমন অতটা একটা কাজ করতেন না। এবং আমি যিনাদেরকে নিয়ে গিয়েছিলাম, ওনারা ওই স্নান করানোর সময় ওনাকে ছেলেটাকে ন্যাড়া করাবে, তাই তার মামা ফটো তুলছিল। তো আপনারা কিছু সিন দেখতে থাকুন এবং মন্দিরটিও আপনাকে দেখাবো, মা বাবারও দর্শন করাবো এবং আমি কিছু তথ্য আপনাদেরকে বলে যাচ্ছি। আপনাদের হয়তো অনেকেরই জানা বা অনেকেরই অজানা। এই মন্দিরটি যেখানে অবস্থিত সেখানে অনেক জঙ্গল ছিল, এটা বললাম। এবং সেই বাড়িরই বৌমাকে যখন শাশুড়ি বকাবকি করতো, কাজ করতো না বলে, সেই বৌমাকে বললেন যে আমাদের তো অনেক গাভী রয়েছে, তো গাভীগুলো নিয়ে চরাতে যাও তুমি, আর এবং তাদের দেখাশুনো করো। এবং বৌমাও কী করেছে, লক্ষ্মী দেবী, তো উনিও সব দিনেরই মতো গাভীগুলোকে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং তাদের দেখাশুনো করতে থাকে। এবং ওই সব গাভীদের মধ্যে একটি গাভীর নাম ছিল কপিলা। এবং শাশুড়ি মা একদিন লক্ষ্য করে দেখলেন যে ওই কপিলা নামক গাভীটি প্রত্যেক দিন দুধ দিচ্ছে না। এবং একদিন বলতে থাকলো লক্ষ্মী দেবীকে তার শাশুড়ি মা যে গাভীটি, এই কপিলা গাভীটি কেন দুধ দেয় না। তো তখন বৌমাটি বলল যে গাভীটি কেন দুধ দেয় না আমি জানি না। আর সবাই দেখছেন, এটাই হলো বাবা এই মন্দিরটির নিচে 18 ফুট নিচে বিরাজ করেন। চলুন আপনাদেরকে তথ্য আর একটু বলি। তো ওই দিন শাশুড়ি মা লক্ষ্মী দেবীকে বলার পরে তো লক্ষ্মী দেবী ওইভাবে বলে দিলেন যে আমি এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা আমি জানি না কেন হয়। তো একদিন কি করলেন, ঠিক মনে মনে ভাবলেন লক্ষ্মী দেবী যে কেন গাভীটি দুধ দেয় না, তো এটা আমার দেখা যাক। তো একদিন দেখা গেল, পরের দিন সব দিনের মতো তার পরের দিন গাভীগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যায় এবং সব গাভীর দলের মধ্যে ওই কপিলা নামে দেবীটি দল থেকে ছাড়া হয়ে গিয়ে একটা গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। এবং যেই জঙ্গলের দিকে যাচ্ছে সেই জঙ্গলের মধ্যে একটি বেল গাছ এবং চন্দন গাছ পাশাপাশি অবস্থিত করেছিল, এবং সেখানে গিয়েই গাভীটি দাঁড়িয়ে যায় এবং অটোমেটিকভাবে তার দুধ বেরিয়ে যায় আর বেলপাতা উপর থেকে পড়তে যায়, পুরো পুজোর মতো সিন। সেইটা লক্ষ্মীদেবী দেখে চুপচাপ গাভীগুলোকে নিয়ে বাড়ি চলে যান। এবং সেই দিনই রাতেই বাবা ভোলেনাথ ওনার স্বপ্নে এসে বলেছিলেন যে আমি এখানে আছি, আমাকে উদ্ধার করো। তো লক্ষ্মী দেবী পরের দিন সকালে গ্রামবাসীকে সবাইকে ডেকে বলল এবং গ্রামবাসীরা রাজার অনুপ্রেরণা নিয়ে ওই মন্দিরটি স্থাপিত করেছিলেন। এবং মন্দিরটি পাশেই রয়েছে নীল পুকুর বা চন্দন পুকুর নামে একটি পুকুর রয়েছে বাম দিকে, যেখানে চান করে বাবা ভোলেনাথকে ওই চন্দনেশ্বর বাবাকে মনের ইচ্ছা বা মনের প্রার্থনা করলে বাবা ভোলেনাথ তার মনের ইচ্ছা তার প্রার্থনাতে সন্তুষ্ট হয়ে তার মনের ইচ্ছাগুলো পূরণ করেন। এই মন্দিরের একটি বন্দনা আছে, সেই বন্দনাটি হচ্ছে
হোগলা গ্রাম্য মধ্যস্থ জলজান্ত প্রকাশিত কামলা বরং দাতায়ং বনদেশী চন্দনেশ্বর। এই শিব ঠাকুর বলছেন, আমি হিরণ্য গভীরে আছি 18 ফুট নিচে, আর চন্দনেশ্বর নামে পরিচিতি পাবো। আমাকে যে তার মনের ইচ্ছা প্রকাশ করবে, বলবে, তার ইচ্ছা আমি সন্তুষ্ট হয়ে মানে তার মনের ইচ্ছা পূরণ করব। তো আমরা সব শেষে চন্দনেশ্বর থেকে বেরিয়ে ঠিক গাড়িতে আমি ড্রাইভার হিসাবেই ছিলাম, তো বাট ড্রাইভারই অ্যাকচুয়ালি আমি। তো গাড়িতে সবাইকে উঠিয়ে নিয়ে আমরা চন্দনেশ্বর থেকে বেরিয়ে এলাম, চলে এলাম এটা বর্ডার। আর ডান দিকে ছিল আমার তালচের বলে ওটাকে, মানে তালচের নয়, ঠিক তালচার নামে একটি দীঘার স্নান করার স্পট একটা বলতে পারো, বা ঘোরার স্পট। আর ওটা পেরিয়েই ডান দিকে দীঘা বাস স্ট্যান্ড ছিল, যেটা নিউ দীঘার সব বাসই এখানে আসে। এবং ওটা একটু গিয়ে ডান দিকে ছিল বিজ্ঞান কেন্দ্র। দীঘা বিজ্ঞান কেন্দ্র বলে একটা আছে, যেটা যারা যারা দীঘা গিয়েছেন জানেন। ঠিক নিউ দীঘা শেষ করে বর্ডারের দিকে যেতে বাম দিকে পড়ে। এবং আগে তো এত হোটেল ছিল না, পুরো জঙ্গল ছিল, তখন ঘোরার একটা মজাই আলাদা ছিল দীঘা ফিস্ট করার। এখন তো কোনো ফিস্ট অত কোনো করতেই দেয় না এখানে। এই বাম দিকে একটু এগিয়ে গেলে বাম দিকে আমার দেখাবো আপনাদেরকে, ঠিক অনেক স্টল পাওয়া যায় যেখান থেকে গ্যাস ফ্যাস নিয়ে ভাড়ায় নিয়ে কাজ করতে হয়। তো ডান দিকে দেখলেন আপনারা জাহাজ বাড়ি, তো এটা হচ্ছে সরকারি অ্যাকচুয়ালি। এবং এইখান থেকে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে ওই যে গাড়িটি ছিল, যেটা হয়েছিল আমাদের গ্রিন লাইন নামে কোম্পানির বাস, ওটা দীঘা থেকে বেরোচ্ছে কলকাতা যাওয়ার জন্য উদ্দেশ্য, বা আসানসোল যাওয়ার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে বাইপাস রাস্তা, আর আমরা যাচ্ছি মেন রোডে। তো মেন রোডে একটু আগার পরে ডান দিকে দেখলাম আবার এক্সপ্রেস লাইনের বাসও বেরিয়ে যাচ্ছে। তো ডান দিকে অ্যাকচুয়ালি আমার অবস্থিত, আমি রিটার্ন যাচ্ছি, ওল্ড দীঘা থেকে রিটার্ন যাচ্ছি স্টেশনের দিকে। তো বাম দিকে ছিল স্টেশন, আর ডান দিকে ছিল দীঘার একটা ভিউ স্পট। তো ঘোরার বলতেই পারো ঘোরার জায়গা। তো চলো আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই লাইটিং গেটটি পার করেই বাঁ দিকে ছিল স্টেশন, আর ডান দিকে ছিল দীঘার বিচ, তো নিউ দীঘার বিচ। তো ডান দিকে ঘুরেই ডান দিকে ছিল সাউথ বেঙ্গলের যে বাসগুলোর ডিপো হয়, ওই বাসগুলোর ডিপো ছিল। এবং ওই ডিপোটি পের করিয়ে সোজা আছে পার্কিং, এবং ডান দিকেও পার্কিং আছে ছোটো মোটো, বাট এখানে না দাঁড়ানোই বেটার। আমরা চলে এলাম পুরো সমুদ্রের লাস্ট পার্কিং, যতটা পার্কিং এরিয়া আছে সেই পার্কিং। তো আমাদের গাড়ির স্টাফরা নিচে নেমেছে, ওরা একটু ঘোরাঘুরি করছে, কারণ দুপুর শেষে আমরা ওখানেই টিফিন সেরে চলে এসেছিলাম, আপনারা দেখেছেন হয়তো। তো ডান দিকে খুব স্টলগুলো ছিল, ডাব দোকান থেকে কিছু এখানের খুব দামি বলো বা এখানে যেটা ভালো সেই সব জিনিসগুলো রয়েছে। এবং সমুদ্রের ভিউটা আপনারা দেখুন যে কতটা সুন্দর লাগছে, বাট ক্যামেরার মধ্যে হয়তো আপনাদেরকে দেখাতে অতটা পাচ্ছি না, বাট আগে গিয়ে আরও ভিউটা আপনাদেরকে দেখাবো। বাট আমার তো সেই লাগছিল। আপনারা কারা কারা দীঘা আসছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন, বা কারা আগে এসেছেন বা কারা আসবেন। তো অবশেষে আমি সমুদ্রে চলে এলাম, সমুদ্রের প্রায় নিচে একটু নামার পথেই। তো একটা খুব বড় ঢেউ এসেছিল, বাট সমুদ্রে চান করার দৃশ্য, বা কেউ এমনি পাড়ে এমনি ঘুরতে এসছে, সেই ভিউটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ওইদিকে একটা কাপিল রয়েছে যারা অনেকক্ষণ ধরেই চান করছে। আর এখানে নিচে তো আমি যেদিন গিয়েছিলাম অ্যাকচুয়ালি দীঘায় বেশিরভাগ লোক হয়, এখন সবাই তো ব্যস্ত, শনি রবিবারই প্রচুর লোক হয়, প্রচুর, আর যেটা ভাববার বাইরে। তো হোটেলও ওই সময় তেমন একটা ফ্রি পাওয়া যায় না, অনেক দূরে দূরে হোটেলগুলো ফ্রি থাকে, সেইগুলো ভাড়া নিতে হয়। তো সব শেষে আমরা দীঘায় চান ফান করার পরে আমরা চলে এলাম, গাড়ি ছাড়বো, সন্ধে হয়ে গেল। তো সন্ধ্যের সময় আমরা একটু আগেই খাওয়া দাওয়া করেছি, তো রেস্ট নিয়ে একটু সবাই কেনাকাটা করে আমরা এখন বেরিয়ে যাব গাড়ি নিয়ে হলদিয়ার উদ্দেশ্যে। এই ট্রাভেলার ফোর্সের মধ্যে সবাই উঠে গেছে, বাট কিছুজন বাকি। তো চলে যাচ্ছি দীঘা গেটের দিকে। দীঘার গেটের কিছু সন্ধ্যের মুহূর্তটা, সবাই তো দিনের মুহূর্তটা দেখেছেন, বা সন্ধ্যের সময় একটা লাইটিং থাকে, সেই লাইটিংয়ের মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরলাম। কারা কারা এই দীঘার গেটের কাছে এসেছেন বা দীঘার গেটে ফটো তুলেছেন প্লিজ কমেন্ট করে জানিও। আর এগিয়ে চলে এলাম। তো এই রোডে সত্যি ড্রাইভিং করতে করতে ক্যামেরা করাটা খুব টাফ হয়। একটু এগিয়েই পড়লো নাচিন্দা মন্দির,
কারণ এটা নাচিন্দা মন্দির সবাই জানে। তো ডান দিকে ছিল নাচিন্দা মন্দিরের নাইটের কিছু ভিউ। বাট সত্যিই বলতে কি মানে গাড়িটা আমরা দাঁড়াতে পারতাম, আমাদের একটু বড় গাড়ি ছিল, এমন একটা টাইমিংও ছিল ওই সময় দাঁড়ানো যেত না, সেই জন্য আমরা এগিয়ে চলে এলাম। এগিয়ে সোজাই চলে এলাম নন্দকুমার। তো নন্দকুমারের সিগন্যাল ছিল আর আমার ছিল ট্রাভেলার বড় গাড়ি। তো আমরা যাব সোজা, একটা বাম দিকে গিয়েছিল কলকাতার রাস্তা, সোজা গিয়েছে হলদিয়ার জন্য, বা সোজা মেছেদাও যাওয়া যায়। তো আমরা হলদিয়াগামীর কাছে এসে একটু চা করার জন্য, টিফিন করার জন্য আমরা বাঁ দিকে সাইড করে দাঁড়ালাম। তো একটু পরেই আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে চলে এলাম হলদিয়া, যেটা হয়েছে দুর্গাচক পুরো টাউন বলতেই পারো ভেতরে। তো এই ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলো, আর কারা কারা কাদের কাদের আমার ব্লগটি ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে গুড নাইট, গুড বাই এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।